সাথলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজে লোকসভার দখলদারি, আর আমি আপনাদের সঙ্গে সব্যস আছি। প্রথমে আপনাদের জানাই যে লোকসভার দখলদারি নিয়ে আমরা প্রত্যেক দিন বিভিন্ন রকমের বিভিন্ন জেলার বিভিন্ন প্রতিনিধিদের মাধ্যম দিয়ে আমাদের সেই জেলার কি পরিস্থিতি সেটা তুলে ধরছি। আজকেও আমরা ঠিক তাই বিভিন্ন জেলায় কি রাজনৈতিক পরিস্থিতি আছে, রাজনৈতিক উত্তাপ, এমনিতেই তো পারদ, গ্রীষ্মের যে পারদ সেই পারদ চড়ছে, ওপরের দিকেই যাচ্ছে, তার সঙ্গে রাজনৈতিক যে লোকসভা নির্বাচনের পারদ সেটাও বাড়ছে। আজকের আলোচনায় যাব, তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক শ্রী তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা, অনুষ্ঠানে স্বাগত তোমাকে। পণ্ডিতদা, আমরা একদম আর বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি যদি আলোচনার মধ্যেই আসি, তাহলে এই যে 2024-এর লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনটা ঠিক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুমুখী লড়াই। কোথাও কোথাও বামেদের ভূমিকা আছে, থাকছে, দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যে থেকেও যেখানে যাই আলোচনার জায়গা থাকছে, লড়াই মূলত ঘাস ফুল এবং পদ্ম ফুলের মধ্যে। কি মনে হচ্ছে তোমার? মূলত তুমি এই রাজ্যের, আমি এই রাজ্যের কথা নির্বাচনের কথা বলছো, যে মূলত বেশিরভাগ জায়গাতেই এটা ঘটনা যে আজকে কংগ্রেস, কোথাও কোথাও কংগ্রেস, বামপন্থী জোট, কোথাও আইএসএফ জোট ইত্যাদি, তারা কিন্তু এখনো কিন্তু নির্বাচনে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেনি। কারণ হচ্ছে যে এটা ঘটনা যে বামপন্থীরা তারা ক্ষমতা থেকে যাওয়ার প্রায় 12 বছর অতিক্রান্ত হতে চলল। সেই অর্থে বামপন্থীরা যথেষ্ট এখনো প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেনি, কিন্তু বামপন্থীদের একটা লড়াই, একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি সব জায়গাতেই। এবং এবারে যেটা আশা করা যায় যে বামপন্থীদের মধ্যে যে একটা সরাসরি যে একটা দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে যে ধরনের একটা যে একটা লণ্ডভণ্ড অবস্থায় থাকে, সেইটা কিন্তু অনেকটা তারা কাটিয়ে উঠতে পেরেছে। এবং অতি সম্প্রতি যে ইনসাফ যাত্রা, যে নতুন যুব ব্রিগেডের মাধ্যমে তারা করতে পেরেছে একেবারে উত্তর থেকে দক্ষিণে, সেখানে আমরা দেখেছি যে বেশ ভালো মতো তারা বিভিন্ন যুব সমাজকে সংগঠিত করতে পেরেছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে এখনো একটা যে বদনাম যেখানে ছিল যে বাম মানেই হচ্ছে পক্ককেশ এবং বৃদ্ধ যে একটা ব্রিগেড, সেই বদনামটা কিন্তু তারা বহু জায়গাতেই ঘুচিয়ে এখন কিন্তু বেশিরভাগ আসনেই, 42টির বেশিরভাগ আসনে কিন্তু তারা অত্যন্ত নতুন এবং একেবারে যুব সম্প্রদায়ের থেকে উঠে আসা নেতাকর্মীদেরকে তারা সেখানে সুযোগ দিয়েছে। এটা অত্যন্ত একটা পজিটিভ বিষয়, যে হয়তো তারা সমস্ত জায়গাতে জিতবে না, কিন্তু তাদের লড়াই করার ক্ষমতা এবং তারা বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা, বিভিন্নভাবে ভোটারদের কাছে পৌঁছানোর যে ক্ষমতা, সেটা তারা পাবে। হয়তো সব জায়গাতে তারা গ্রহণযোগ্যতা হয়তো এখনো পায়নি। সেইটা ক্ষেত্রে দেখা যায় যে অন্তত তোমার মুর্শিদাবাদের যে উপনির্বাচন যেটা হয়েছিল সাগরদিঘিতে, তারপর থেকে যে কিছুটা হলেও বামেরা যে অক্সিজেন পেয়েছিল, কারণ সেই জোট প্রার্থী ছিলেন যিনি জিতেছিলেন, পরবর্তী ক্ষেত্রে তিনি আবার শাসক দল তৃণমূল কংগ্রেসে ফিরে যান। কেন ফিরে গেলেন, কেনই বা তিনি তাদের জোট প্রার্থী হলেন, সেটা এখনো পর্যন্ত রহস্যই থেকে গেল। কিন্তু যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে বাম এবং কংগ্রেস তাদেরকে উপনির্বাচনে বিশেষ করে জিতিয়ে আনাটা একটা কৃতিত্বের মধ্যেই পড়ে, এবং খুব ছোটোখাটো জয় ছিল না, প্রায় 22-24 হাজার ভোটের সেখানে জয়। ফলে বামপন্থীরা একটা
একটা তাদের একটা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এবং আমি একটা জায়গা এই তোমার কথার মধ্যে থেকে এই যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আমরা দেখলাম তুমি একটু আগে ইনসাফ যাত্রার কথা বললে, বামদের নতুন একদম তরুণ মানে নতুন যারা জয়েন করছে তরুণ ব্রিগেড, তারা এই মুহূর্তে মাঠে ময়দানে দৌড়ে বেড়াচ্ছে। আমরা যারা আছি তারা সবাই দেখলাম ভারত জোড়ো ন্যায় যাত্রা, আমরা দেখলাম ইনসাফ যাত্রা, আমরা দেখলাম গর্জন যাত্রা, আমরা সব কিছু দেখলাম। কিন্তু ঘটনা হচ্ছে আজকে আমি তোমাকে বলি, আজ আমার সঙ্গে পুরুলিয়ায় কংগ্রেসের প্রার্থীর সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কথাবার্তা হচ্ছিল, তাতে ওনারাও কিন্তু একটা মানে কেমন যেন এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে যে কি হবে আগামীকাল। ওনারা প্রচারের মাত্রাটাকেও বাড়াতে পারছে না, কি না বাম তাদেরকে এখনো পর্যন্ত সাপোর্ট করার মতন পরিস্থিতিতে কি জায়গায় দাঁড়ায়। তারা বলছে ফরওয়ার্ড ব্লক, বামদের যে শরিক দল ফরওয়ার্ড ব্লক, তারাও কিন্তু সেখানে নমিনেশন ফাইল করছে, অথচ সিপিএম এখনো পর্যন্ত চুপ করে আছে। আমরা এই বিষয়ে আলোচনা করব। তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি, আমাদের প্রতিনিধি। সঞ্জিতের সঙ্গে দেখে নি দুর্গাপুর এবং পূর্ব বর্ধমানের যে পরিস্থিতি আর কি, রাজনৈতিক পরিস্থিতি। সঞ্জিত, তোমাকে স্বাগত আমাদের সঙ্গে। সঞ্জিত, কি পরিস্থিতি আমাকে যদি তুমি একটু মানে বিশ্লেষণ করে বলো, যে একদিক দিয়ে কীর্তি আজাদ বর্ধমানের রাস্তায় রাস্তায় ঘুরছে, অন্যদিকে দিলীপ ঘোষও ঘুরছে, আবার শর্মিলা সরকার, তোমার যে পরিস্থিতি হয়ে আছে আর কি, আমাদের সুকৃতি ঘোষাল তিনিও ঘুরে বেড়াচ্ছেন। কোন জায়গায় দাঁড়িয়ে আছে পূর্ব বর্ধমান দুর্গাপুর? দেখো, বিষয়টা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা ভোট ঘোষণার পর থেকে পূর্ব বর্ধমান জেলায় প্রতিটি জায়গাতে রীতিমতো জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল, সিপিএম, বিজেপি। যেটা দেখা যাচ্ছে, যদিও এই প্রচারের মধ্যে থেকে তৃণমূল আর সিপিএম এর মধ্যে যে কেচ্ছা হওয়াটা তা কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ, অন্যদিকে তৃণমূলের প্রার্থী হচ্ছে কীর্তি আজাদ, অন্যদিকে সুকৃতি ঘোষাল হয়েছেন সিপিএম এর। বিষয়টা হচ্ছে, যদিও প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একইভাবে তারা প্রচার করে চলেছে, পুজো দিচ্ছে, জনসংযোগ করছে, সমস্ত কর্মসূচিটাই তারা করছে। তার মধ্যেও যে ঘটনাটা ঘটছে এখনো পর্যন্ত, যেখানে যা যা অভিযোগ করছেন তৃণমূল পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে, যেটা অভিযোগ করছে যে বিজেপি যেটা বলতে চাইছে যে দিলীপ ঘোষ, যে এখনো পর্যন্ত অধিকাংশ জায়গায় উন্নয়ন হয়নি, অথচ তোমার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলছে উন্নয়ন হয়েছে। একই অভিযোগ করছেন সিপিএম এর প্রার্থী সুকৃতি ঘোষাল। তিনি বলছেন যে আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভাতে যে আমরা ঘুরে বেড়াচ্ছি, অধিকাংশ গ্রামগঞ্জ গুলোতে এখনো পর্যন্ত উন্নয়নে তেমন কোনো সূচনা দেখা যাচ্ছে না। অধিকাংশ জায়গায় সম্প্রতি আমরা দেখেছিলাম আমাদের এক্সপ্রেস নিউজে, যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মেমারি বলে একটি জায়গা আছে, বর্ধমান পূর্ব মেমারি যে জায়গাটা আছে দেবী বাগিলা পঞ্চায়েতের, সেই বাগিলা পঞ্চায়েতের একটি জায়গাতে তারা ভোট বয়কট করেছে। কারণ এখনো পর্যন্ত ওখানে বেশ 1.5 কিলোমিটার মতো রাস্তা তাদের হয়নি। শুধু এই আমলে না, বিগত 15 থেকে 20 বছর ধরে একই সমস্যায় ভুগছেন ওখানকার মানুষজনেরা। বৃষ্টি পড়লে জল কাদাতে তারা বাইরে বেরোতে পারে না, এক প্রকার গৃহবন্দী হয়ে থাকেন, স্কুলের ছেলে স্কুলে যেতে পারে না। এই যে সমস্যা রয়ে গেছে, শুধু দেবীপুর, বাগিলা, মেমারিতে না, বর্ধমান জেলা থেকে এই সমস্যা আমরা কিন্তু আমাদের এক্সপ্রেস নিউজের পর্দায় দেখিয়েছিলাম। এইবার আসা যাক দিলীপ ঘোষ যেই ধরনের প্রশ্নগুলো, যে ধরনের মন্তব্যগুলো করছেন, তাতে করে আমাদের কীর্তি আজাদ প্রতিটা দিন তারা ঘুরছেন, একই সমস্যায় ভুগছেন। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কীর্তি আজাদকেও তারা বলছেন, স্থানীয় বাসিন্দারা, যে আমাদের এলাকায় এখনো পর্যন্ত এই উন্নয়নগুলো হয়নি। যেমন আজকে দিলীপ ঘোষ ছিলেন বর্ধমানের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালীবাড়িতে। সেখানটাতে দিলীপ ঘোষ যেটা বলেছেন, যে এর আগেও আমরা দিলীপ ঘোষের বেশ কিছু মানে কটূক্তি দেখিয়েছি, শুনিয়েছি দর্শকদেরকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকেও সে একই কথা। গত 2 দিন আগে আমরা দেখেছিলাম, গত কালকেই দেখেছিলাম আমরা, দুর্গাপুরে একটি জায়গাতে কীর্তি আজাদ তার স্ত্রীকে নিয়ে হুইল চেয়ারে করে ঘুরে জনসংযোগ করছিলেন। সেই বিষয় নিয়ে আজকে দিলীপ ঘোষ বলেন যে এটা সমব্যক্তি দেখিয়ে কোনো লাভ নেই, ভোটের ময়দান, ভোটের ময়দানে ভোটে মানুষ ভোট দিয়ে তাদেরকে জেতাতে হবে। পাশাপাশি এটাও তিনি বলেন, সাম্প্রতিক আমরা দেখিয়েছিলাম যে কীর্তি আজাদ বলেছিলেন যে মোটামুটি 2 থেকে 2.5 লাখ ভোটের উপরে তিনি জিতবেন, এবং গ্রাম বাংলার মানুষদের প্রতি যে দিলীপ ঘোষের যে কথাবার্তা বলছেন, সেই কথার জবাব দেবেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে দিলীপ ঘোষ বলেন, আগে কীর্তি আজাদ
বাংলার মানুষদের চিনুক, বাংলার জায়গাটা চিনুক, বাংলার ভাষা শিখুক, বাংলায় কথা বলতে শিখুক, তবেই তিনি এই কথা বলেন। 4 তারিখের পর তাকে আমরা বান্ডিল করে পাঠিয়ে দেবো। একই ঘটনা ঘটছে সুকৃতি ঘোষালের বিরুদ্ধে। সুকৃতি ঘোষাল যেখানে যেখানে যাচ্ছেন, যদিও তার মুখে এখনো পর্যন্ত কোনো বাজে অশ্লীল ভাষা আমরা শুনতে পাইনি, আমরা দেখাতেও পাইনি, কিন্তু সুকৃতি ঘোষাল যেটা বলতে চাইছেন যে গ্রাম বাংলায় যে এই 15 বছর 14 বছর ধরে সিপিএম রয়েছে, কি উন্নয়নটা করেছে। এখনো পর্যন্ত গ্রাম বাংলার মানুষ অভুক্ত হয়ে আছেন, তারা ঠিক মতো খেতে পারছেন না, ঠিক মতো রাস্তাঘাটে যাওয়া আসা করতে পারছেন না, লাইট নেই, পানীয় জল নেই। তাহলে রাজ্য সরকার বলছেন যেখানটাতে উন্নয়ন হচ্ছে, মানে 100% মধ্যে প্রায় 100% উন্নয়ন হয়েছে, তাহলে উন্নয়নটা কোথায়? একই কথা বলছেন বিজেপি সিপিএম। আমাকে একটা জিনিস বলো যে এই যে উন্নয়নের, যখন উন্নয়নের প্রশ্ন থাকছে, সেক্ষেত্রে এর আগের এই লোকসভার প্রার্থী ছিল বিজেপির প্রার্থী, যিনি এই লোকসভা থেকে সাংসদ হয়েছিলেন, সেই সুরজিৎ সিং আলুওয়ালিয়া। আমার কাছে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া যে কতটা কাজ করেছে, তার উন্নয়নের জায়গা থেকে কি এসেছে, আর দিলীপ ঘোষ কি সেই জায়গায় তাকে সব, মানে উন্নয়ন তো এক কথায় যদি দেখা যায় যে উন্নয়নে যদি সেইভাবে না হয়ে থাকে, তাহলে তার খেসারত কি দিলীপ ঘোষকে দিতে হবে, কি মনে হচ্ছে? একদম দাদা, একদম। বিগত আমলে যেটা ছিল আমার এস আলুওয়ালিয়া, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, কিন্তু মানুষের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বেশিরভাগ মানুষের একটাই অভিযোগ, এমনকি বিজেপির লোকেদেরও যে অভিযোগ, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে ঠিক মতো তারা পায়নি, তারা ঠিক মতো দেখতে পায়নি, কবে কোথায় কি কাজ করেছেন সেই ফলো আপটা কিন্তু সংবাদ মাধ্যমকে জানায়নি, দেখতে পাইনি, আমরা প্রকাশ করতে পারিনি। একই প্রশ্ন ছিল দিলীপ ঘোষের কাছে আমাদের। দিলীপ ঘোষ যদিও আমাদের প্রশ্ন থেকে কিছুটা এড়িয়ে গিয়ে তার মন্তব্যে বলেন যে তিনি যা যা উন্নয়ন করা ছিল, কেন্দ্র সরকার যে যে প্রকল্প ছিল সেগুলো প্রত্যেককে বাস্তবায়িত করেছে, হতে পারে, কিন্তু বাস্তবায়িত যেটা করেছে সেটা কিন্তু সাধারণ মানুষের চোখে আসা দরকার, নজর আসা দরকার, কিন্তু সেইটা কতটা হয়েছে এই অভিযোগটা শুধু সিপিএম থেকে না, নিজেরও কিছু লোকরা তাকে দেখতে পায়। এখান থেকে দিলীপ ঘোষ দাঁড়িয়েছে, শাসক দলে যেটা অভিযোগ এতদিন যে আলুওয়ালিয়া ছিল সেইখানে উন্নতি করেছে, আর একই ঘটনা ঘটবে, মতো লাপাতা হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সঞ্জিত, তোমার সঙ্গে আবার আমরা অন্য ইয়েতে আলোচনার মধ্যে থাকবো। পণ্ডিত, আমরা যে বিষয়গুলো এক কথায় যদি আমরা যদি সত্যি করে ব্যাপার দেখা যায়, যদি উন্নয়নের প্রসঙ্গ আসে আর কি, তাহলে ধরো এর আগে এখানে যে সাংসদ ছিলেন তার একটা ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকাটা তিনি কতটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন, মানে বিভিন্ন সময় দেখা গেছে যে তাকে পাওয়া যায়নি বলেই তারা, শুধু এখানে না, দার্জিলিং এর ক্ষেত্রে তাকে পাওয়া যায়নি, এরকম পোস্টারও পড়েছিল, দুর্গাপুরেও সেই একই ধরনের পোস্টারও পড়েছিল, কিন্তু তারপরেও তিনি কিন্তু মানুষের পাশে থেকেছেন, কিছু কিছু কাজ না করা নয়, কাজ মানে তার অনুযায়ী যে কাজ সেটা তিনি তার জায়গা থেকে হয়তো করেছেন, কিন্তু এই খামিয়া এই যে মানুষ পায়নি। না, প্রথম কথা আমি তোমাকে বলি, এই যে কোনো যখন নির্বাচন আসে তখন কিন্তু এই উন্নয়নের প্রসঙ্গটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গোটা বছরটা বা দেখতে দেখতে 5টা বছর যখন কেটে যায়, তখন কিন্তু দেখা যায় যে এই উন্নয়ন নিয়ে সার্বিকভাবে গোটা এলাকার মানুষ তারা কিন্তু সরব হন না। হয়তো বিচ্ছিন্নভাবে কোনো গ্রাম রাস্তা হয়নি, কোনো গ্রামে হয়তো জল পাওয়া যাচ্ছে না, এগুলো নিয়ে ছোট ছোট ব্যাপার নিয়ে কখনো কখনো বিচ্ছিন্নভাবে আমাদের যারা গ্রামে গঞ্জে যারা সাংবাদিকরা আছেন তারা হয়তো তুলে ধরেন। কিন্তু আজকে যদি সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তিনি একটা বিশাল একটা এলাকার তিনি সাংসদ, আজকে পূর্ব বর্ধমানের থেকে আরম্ভ করে আসানসোল, প্রায় দুর্গাপুরের দুর্গাপুরের বর্ডার পর্যন্ত, অথচ এই 5টা বছর তিনি এখানে থাকলেন, সেখানে কি কাজ হয়েছে না হয়েছে সেখানে সাধারণ মানুষ তখন কিন্তু তাদের সেই সালতামামিটা চাইল না। কিন্তু যখনই নির্বাচন আসছে তখনই তাকে বলা হচ্ছে যে উন্নয়ন হয়নি, আপনি এই এলাকাতে উন্নয়ন হয়নি। আসলে যে ব্যাপারটা আমাদের দাঁড়ায় যে উন্নয়নের যে মূল দুটো, আমাদের রাজ্যে হোক বা অন্য কোনো রাজ্যে হোক, উন্নয়ন বিষয়টা কিন্তু কেন্দ্র এবং রাজ্যের একটা যৌথ প্রচেষ্টা, একটা উদ্যোগ ছাড়া কিন্তু কোথাও উন্নয়ন হতে পারে না। মনে করো আজকে কোথাও যদি রেল লাইন হয়, রেল লাইনের যদি প্রস্তাব নেওয়া হয়, বা কোথাও যদি আজকে জাতীয় সড়ক তৈরির প্রস্তাব নেওয়া হয়,
তাহলে কিন্তু সেই জমিটা কিন্তু অধিগ্রহণ করে দিতে হবে রাজ্য সরকারকেই। যদি সেই রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে সেখানে উন্নয়ন হবে না। ঠিক একইভাবে আজকে সার্বিক যে উন্নয়ন যাকে বলে তাতে কিন্তু যৌথভাবে কেন্দ্র এবং রাজ্যের কিন্তু ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি দেখতে পাবে যে বিশেষ করে আমাদের রাজ্যে সেখানে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের সেখানে কোনো সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা তো নেই, সেটা তো তুমি জানো। এবং সার্বিকভাবে আমাদের যেহেতু রাজ্যের যারা শাসক দল তারা আজকে ধরো সরাসরি হচ্ছে তারা বিজেপি বিরোধিতাই তাদের অন্যতম এজেন্ডা, এবং তার মধ্যে তো অন্য কোনো এজেন্ডা নেই। আমরা এই আলোচনার মধ্যে থাকবো। আমাদের আরেক প্রতিনিধি পল্লব ঘোষ ভাটপাড়া থেকে আমাদের সঙ্গে রয়েছে। আমি একটু পল্লবের সঙ্গে কথা বলে নিই এবং কি পরিস্থিতি পল্লবদের ভাটপাড়ায়, সেইখানকার যে রাজনৈতিক উত্তাপ সেটাও একটু জেনে নিই তার কাছ থেকে। পল্লব শুনতে পাচ্ছ? হ্যাঁ পল্লব, এই মুহূর্তে ভাটপাড়া রাজনৈতিক উত্তাপের জায়গায় কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখুন, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া যে এলাকা, হ্যালো 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 হ্যাঁ হ্যালো পাচ্ছি, বলো। জানিয়ে রাখি যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে রাজনৈতিক যে পরিবেশ, হ্যালো হ্যালো হ্যাঁ পল্লব, হ্যালো 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 পল্লব, হ্যালো হ্যাঁ হ্যাঁ পাচ্ছি পল্লব, বলো। রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু অনেকটাই মানে বদলাতে শুরু করেছে। শোনা যাচ্ছে না? হ্যালো, রাজনৈতিক প্রেক্ষাপট কারণ এখানে যিনি তৃণমূল কংগ্রেসের যিনি ছিলেন অর্জুন সিং, 2019 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন এবং বিজেপি তৎকালীন যে কংগ্রেসের প্রার্থী তাকে কিন্তু পরাজিত করে রীতিমতো দিল্লির যে মসনদ সেই করেছিলেন। তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে বিধায়ক থেকে সাংসদ হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা আছে, সেই যোগ্য অর্জন করেছেন, তাই তিনি 2019 সালের লোকসভা নির্বাচনে মানুষ ভুল ভোটে জয়যুক্ত করেছিলেন। কিন্তু পরিবেশ কখন পাল্টালো? যখন 2022 সাল এলো। 2022 সালে আচমকা এক সময় দেখা গেল যে অর্জুন সিং, যিনি এখানকার বিজেপি সাংসদ ছিলেন, তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক গ্রাস ক্ষোভ উগরে দিয়ে আচমকা তিনি চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। তিনি বললেন, আমি নিজের পুরনো দলে ফিরে এসেছি, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু সাদর পরে অনেকেই নিয়ে এলেন, জেলা পার্টি থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সবাই বললেন যে অর্জুন আমাদের ঘরে ফিরে এসছে, আমাদের শক্তি আরো বাড়লো, আমরা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলায় 5-0 করে দেবো। অর্থাৎ এই 2024 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের কথা কিন্তু মাথায় রেখে অনেকটা কিন্তু সাবলীল ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু পরিবেশ কিন্তু আরো পাল্টাতে শুরু করলো। কখন পাল্টাতে শুরু করলো? 2024 সালের লোকসভা নির্বাচনে যখন টিকিট ঘোষণা হলো তার আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রতিটা গলিতে গলিতে খবর ছিল যে অর্জুন সিং নাকি ফের কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন ব্যারাকপুর লোকসভা। কিন্তু অর্জুন সিং এর বিরোধী যারা ছিলেন, অর্থাৎ ধরে নিন যারা জগদ্দলের সোমনাথ, বীজপুরের বিধায়ক পার্থ বা নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু, যারা ভাটপাড়া ব্যারাকপুরের যিনি বিধায়ক রাজ চক্রবর্তী, তিনি সরাসরি না আসলেও তিনি কিন্তু আপনারা বলতেন যে আমি অর্জুন সিংকে মানতে পারছি না, বা এদের এই যে যারা বিধায়ক তারা কিন্তু প্রত্যক্ষভাবে এই সাংসদকে মানতে পারতেন না। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো 10 যে ব্রিগেডের সভা মঞ্চ হলো, সেখান থেকে কিন্তু অর্জুন সিংকে প্রার্থী করলেন না। সেই প্রার্থী না করার পরে সেই ক্ষোভ নিয়ে উনি বিজেপিতে চলে গেলেন, ফের বিজেপিতে গেলেন এবং চ্যালেঞ্জ করে প্রার্থী হলেন। এমনকি তিনি বললেন পার্থভূমিক, যার সাথে তার বন্ধুত্ব সম্পর্ক 2008 সাল থেকে রাজনৈতিকভাবে, সেই পার্থভূমিকের বিরুদ্ধে তিনি লড়বেন। এইবারে বাস্তবায়ন করে তিনি যখন প্রার্থী, তখন পুরো লোকসভাকে প্রার্থী হলেন সেই অর্জুন সিং। তো সব মিলিয়ে বলা যায় যে রাজনৈতিক যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু ব্যারাকপুর লোকসভায় রীতিমতো তুঙ্গে। সেই যে আঁচ, সেই আঁচ শুরু করে যখন ভোটের অনেক দিন মে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভোট, সুতরাং যে রাজনৈতিক যে পারদ বা রাজনৈতিক উত্তাপ, সেই উত্তাপ এখন পড়লেও সাময়িকভাবে সেটা শিথিল, এবং এখনো প্রায় 1.5 মাস বাকি ভোট। প্রথম দফার ভোট শুরু হওয়ার পরে হয়তো সম্ভবত সেই ভোটের যে উত্তাপ, সেই উত্তাপ শিল্পাঞ্চলের বুক আরো আছে বলেই এমনটাই মনে হচ্ছে রাজনৈতিক মহলে।
হ্যালো বলো, আজকে একটা নতুন বিতর্ক শুরু হয়েছে। অর্জুন সিং এর বাড়ির চারিপাশে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য তাকে উচ্চ আদালতে পর্যন্ত যেতে হয়েছে, কি পরিস্থিতি সেই জন্য? নির্বাচনে কিন্তু অর্জুন যে বাড়ি, সেই বাড়ির আশেপাশে বিজেপি তৎকালীন ছিলেন অর্জুন সিং, তিনি কেন্দ্রীয় সরকারের একটা বড় নিরাপত্তা পেতেন, যার জন্য কিন্তু সাংসদের উপর যাতে কোনো আঁচ না পড়ে, যাতে পরিস্থিতি না হয়, কিন্তু ব্যারাকপুর পুলিশ থেকে পুরো গোটা এলাকাটা কিন্তু নিরাপদ মুড়ে ফেলা হয়েছিল। এমনকি সাংসদের বাড়ির সামনেও রাজ্য পুলিশের তরফ থেকে নিরাপদ করা হয়েছিল। সেই যে সিসিটিভি ক্যামেরা সেই লাগানো ছিল, সেই লাগানোর পর আচমকা যখন 2021 সাল 2022 সালে তখনও কিন্তু সেই লাগানো ছিল, কারণ যেসব তৎকালীন সাংসদ ছিলেন অর্জুন সিং। কিন্তু প্রশ্নটা হলো, আজকে সেই প্রশ্নটা বারবার উঠে আসছে, তার একটা কারণ আছে, রাজনৈতিক প্রেক্ষাপট। সেটা হচ্ছে আগে বিজেপির প্রার্থী হয়েছেন, তার কাছে তার বক্তব্য যে তার বাড়ির এবং তার বাড়ির লাগোয়া যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে তার প্রত্যেকটি কিন্তু তার বাড়ির দিকে মুখ করে লাগানো, তার ঘরের দিকে মুখ করে লাগানো, তার এমনকি তার যে নিরাপত্তা রক্ষীরা যেখানে বসছেন সেই জায়গায় মুখ করে লাগানো আছে, যেটাই কিন্তু বিজেপি প্রার্থীর। কারণ তিনি পরিষ্কার জানাচ্ছেন যে আমার নিজস্ব প্রাইভেসি আছে একটা, ভারতীয় সংবিধান, সেই সংবিধানে আমি সাংসদ হই কি না হই, কিন্তু আমার প্রাইভেসি আছে, আমার প্রাইভেসি থাকা দরকার, যেটা রাজ্য পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে না। তার অভিযোগ কি আমরা জেনেছিলাম, তার থেকে আমরা যখন জানতে পেরেছি তার থেকে জেনেছিলাম যে তিনি হাইকোর্টের দ্বারস্থ কেন। তার দ্বারা একটাই কারণ ছিল যে আমার লোক দেখা করতে আসছে বা আমার কাছে অনেক লোক দেখা করার জন্য মানে আগ্রহ প্রকাশ করছে, কিন্তু সিসিটিভি ক্যামেরা নজরদারির জন্য তারা পারছে না। তার কারণ কি, যারা দেখা করতে আসছে তাদের কিন্তু বিদায়ী সাংসদ অর্জুন সিং পরিষ্কার বলছেন, যারা দেখা করতে আসেন তাদের কাছে কিন্তু একটা চাপ যাচ্ছে, এমনকি ধারা পর্যন্ত দেওয়া হচ্ছে 107 বা 110, এই ধারায় কিন্তু মামলা রুজু করা হচ্ছে। কারণ সেই কারণ কিন্তু কেউ জানে না, কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে সেই অভিযোগ, সেই রাজ্য পুলিশ প্রশাসনের দিকে সেই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, যে আমার ঘরের গতিবিধি বা আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই গতিবিধি কিন্তু রাজ্য প্রশাসন অপারেট করছে, সেই রাজ্য প্রশাসন সেই গতিবিধি দেখছে, আটকানোর চেষ্টা হচ্ছে। যদিও সেই বিষয় তিনি ভীত সন্তুষ্ট হলেও দিন মঙ্গলবার যে হাইকোর্টে যে আপিল করেছিলেন, সেই আপিল করা যে শুনানি মঙ্গলবার দিন হতে চলেছে মানে জানা গিয়েছে। হ্যালো, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ পল্লব তোমাকে, তোমার সঙ্গে আবার আমরা যোগাযোগ রাখবো। পণ্ডিত, যেটা নিয়ে আলোচনা আজকে, এবং জেড ক্যাটাগরির সিকিউরিটি পর্যন্ত দেওয়া হয়েছে অর্জুন সিংকে। হ্যাঁ, অর্জুন সিং প্রথমত একটা কথা মনে রাখতে হবে যে মূলত অর্জুন সিং যখন তৃণমূল ছাড়লেন প্রথমবার এবং ছেড়ে যখন বিজেপির প্রার্থী হিসাবে যখন তিনি যখন নির্বাচনে উত্তীর্ণ হলেন, তখন কিন্তু এবং তারপরে যখন তিনি জিতলেন, সেই তারপর থেকে তার অভিযোগ ছিল যে প্রতিদিনই তার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা কখনো বোমা ছুটছে, কখনো বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকার্য, বিভিন্ন ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম হচ্ছে, এবং বারবার অর্জুন সিং এবং তার পরিবারকে বিশেষ করে নানাভাবে সেখানে তাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করা হচ্ছে ইত্যাদি তার অভিযোগ ছিল বারবার। এবং একই সঙ্গে তার এও অভিযোগ ছিল যে তিনি যখন বিজেপি দলে যোগ দিয়েছিলেন এবং সাংসদ হলেন, তখন তার বিরুদ্ধে প্রায় 107টা মতো মামলাও করেছিল পুলিশ। একই সঙ্গে তার অভিযোগ ছিল যে ব্যারাকপুরের কমিশনারেটের পুলিশ কমিশনারের বিরুদ্ধে যে বারবার দুষ্কৃতীদের হামলার পরেও পুলিশ তার অভিযোগ নেয়নি, এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও সাংসদ হিসাবে তাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বা তার কোনো প্রোটেকশন দেওয়া হয়নি। বারবার তিনি এই অভিযোগ করতেন। যে করে হোক তিনি আবার বিজেপিতে ফিরে এসেছেন, এখনো তিনি সেই একই অভিযোগ করলেন আবার ফিরে আসার। শুধু অভিযোগ নয়, আজকে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আর একটা বিষয় দাদা, সেটা হচ্ছে যে আমরা এই আলোচনাগুলো মানে ছোট ছোট করে আরেকবার আসবো, সেটা হচ্ছে কিন্তু তার আগে আরেকবার দেখে নিই আরেকটা বিধান লোকসভা, যে লোকসভাতে আমাদের প্রাক্তন
অভিজিৎ গাঙ্গুলি যিনি জজ ছিলেন তিনি পর্যন্ত সেই লোকসভা কেন্দ্রের প্রার্থী, বিশেষ করে তমলুক যে লোকসভা, সেই তমলুক লোকসভার আমাদের প্রার্থী রয়েছে। আমি তার সঙ্গে রমেন মাইতির সঙ্গে একটু কথা বলে নেব। হ্যালো, হ্যাঁ রমেন, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো রমেন, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। হ্যালো, আমি পিসিআর কে বলবো রমেনের সঙ্গে কোনো যান্ত্রিক গোলযোগ হচ্ছে একবার দেখে নেওয়ার জন্য। হ্যালো, পণ্ডিত, যে জায়গাটা ছিলাম, যে এই যে তমলুক লোকসভা, এই তমলুক লোকসভার ক্ষেত্রেও কিন্তু দেখবে দেবাংশু ভট্টাচার্য একদিকে অভিজিৎ গাঙ্গুলি, অপরদিকে বামফ্রন্টের সায়ন বন্দ্যোপাধ্যায়। না, একটা কথা মনে রাখবে যে এই তমলুক এক সময় কিন্তু বামেদের একেবারেই একটা শক্ত ঘাঁটি ছিল, এবং একটা কথা মনে রাখতে হবে যে তমলুক এবং এই মেদিনীপুরের হলদিয়া, এই গোটা এলাকাতে বামেদের একটা বিশেষ প্রভাব ছিল। এবং 2011 সালেও সেখানে কিন্তু আজকে যিনি বিজেপিতে গেছেন তিনি কিন্তু সাংসদ ছিলেন, এবং সেখানেও কিন্তু তীব্র বিরোধিতার পরেও সেখানে কিন্তু হলদিয়াতেও কিন্তু বামেরা জিতেছিল। ফলে সেই এলাকাটাতে যদিও আজকে অশোক দিন্দা তিনি কিন্তু আজকে বিজেপিতে আছেন এবং তিনি যথেষ্ট ভালো সংগঠক, একই সঙ্গে তার স্ত্রী তিনিও এখন বিজেপিতে আছেন। একটা কথা মনে রাখতে হবে যে মূলত তমলুকের যে এলাকা, সেই এলাকাকে আমরা মূলত বিশেষ মানে গ্রামীণ এলাকার অনেক বেশি সেখানে, ফলে সেখানে কিন্তু লড়াইটা কিন্তু মূলত সেখানে কিন্তু যথেষ্ট ভালো একটা ভোট পার্সেন্টেজের আশা করতে পারে বামেরা। তার কারণটা হচ্ছে যে সেখানে বামেদের কিন্তু গ্রামের দিকে যথেষ্ট ভালো সংগঠন ছিল। এখন বর্তমানে অবশ্যই সেখানে কিছুটা হলেও বিজেপি, এবং সব থেকে বড় কথা একটা মনে রাখতে হবে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে তমলুক ইত্যাদি এলাকা, সেটা হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী তার কিন্তু এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত লড়াইয়ের স্তরে নিয়ে যেতে হয়েছে। কারণ হচ্ছে যে তমলুক তার কাছে একটা চ্যালেঞ্জ, এই জন্য চ্যালেঞ্জ যে আজকে অভিজিৎ গাঙ্গুলিকে তিনি অবশ্যই তিনি 5 মাস বাকি থাকতেই তিনি নিজে পদত্যাগ করে তিনি প্রার্থী হয়েছেন, এবং তার বিরুদ্ধে যে প্রার্থী হয়েছেন অর্থাৎ দেবাংশু তার যতটা তিনি যুব কর্মী হিসাবে তার যোগ্যতা আছে, বা যুবকর্মী হিসাবে যতটা তার অভিজ্ঞতা এবং লেখালেখি ইত্যাদি সমস্ত বিষয়ই, কিন্তু রাজনৈতিক যে পক্কতা যাকে বলে সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর তুলনায় তার অনেকটাই কম। আমরা একবার রমেনের সঙ্গে আরেকবার দেখবো, যোগাযোগ করার চেষ্টা করতে বলেছিলাম পিসিআর কে, কি পরিস্থিতি আছে রমেন ওখানে। হ্যাঁ রমেন শুনতে পাচ্ছ? রমেন, কি পরিস্থিতি তমলুকের? একদিকে অভিজিৎ গাঙ্গুলি, অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য, আবার সায়ন বন্দ্যোপাধ্যায়, এই যে ত্রিমুখী লড়াইয়ের যে পরিস্থিতি তমলুকে হয়ে আছে, কোন দিকে যাচ্ছে তমলুকের নির্বাচন? আবার অন্যদিকে যদি দেখতে যায় তাহলে শুভেন্দু অধিকারীর একদম একটা মানে প্রেস্টিজ ফাইট বলতে গেলে তমলুক। দেখো, তোমার ওয়েদারের যখন চটচড়িয়ে বাড়ছে, ঠিক সেরকম সময় তমলুক ব্রিটিশের রাজনীতিতে কিন্তু উত্তাপ ক্রমশ বাড়তে রয়েছে। ভোট এখনো অবশ্যই অনেকটাই বাকি রয়েছে, 25শে মে ভোট রয়েছে তমলুক লোকসভা, এবং সেই সঙ্গে তুমি জানিয়ে রাখি যে এই প্রথম তমলুক লোকসভা কেন্দ্রের ভোট হচ্ছে অধিকারী ছাড়াই। কারণ পূর্ব মেদিনীপুরে একটা বলাই যায় যে অধিকারী গড় হিসাবে পরিচিত, সেই অধিকারী গড়ে এই প্রথমবার ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেসে, যেখানে অবশ্যই সঙ্গে নেই। এক কথা একটা বলা যেতেই পারে যে এইবারে নির্বাচন তৃণমূল বিজেপি নয়, একটা যে নির্বাচনটা হতে চলেছে সেটা অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের, এবং এখানে শুভেন্দু অধিকারীর একটা প্রেস্টিজ ফাইট জড়িয়ে রয়েছে। যেমন তৃণমূল চাইবে যে এই তমলুক লোকসভা কেন্দ্র এবং কাশী লোকসভা কেন্দ্র, এই দুটো লোকসভা কেন্দ্র তাদের দখলে নিয়ে আসার জন্য,
ঠিক সেরকমই ভাবে শুভেন্দু অধিকারী, যিনি এখন বিজেপির বিরোধী দলনেতা হিসাবে রয়েছে এবং বিজেপির তিনি একজন লিডার হিসাবে কাজ করছেন, সেই হিসাবে শুভেন্দু অধিকারী চাইছেন যে দুটো লোকসভা কেন্দ্রই বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য, মোদীজিকে উপহার দেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। তিনি যখন প্রচারে তুলছেন, ঠিক সেরকম ভাবে বিজেপির পক্ষ থেকে যিনি প্রার্থী হয়েছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু প্রচারে ঝড় তুলছেন। এবং আমরা যেটা লক্ষ্য করেছি, তিনি হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট থেকে শুরু করে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 7টি বিধানসভা কেন্দ্রে তিনি প্রতিনিয়ত প্রচার করছেন। এবং মূলত গঙ্গোপাধ্যায়ের প্রচারের যে মূল যেটা হাতিয়ার, সেই হাতিয়ার দুর্নীতি। এবং তিনি বারবার একটা কথা প্রসঙ্গ তিনি তুলছেন যে উদ্বৃত্ত দল এবং নাম তিনি তমলুকের সভা থেকে কিন্তু অভিষেক ব্যানার্জিকে তিনি বলেছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছে ওখানে একটি রাজপ্রাসাদ বাড়ি রয়েছে এবং সেই বাড়িতে যিনি থাকেন তার আয়ের উৎস কি, তিনি কিন্তু সরাসরি রান্না করে একে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এবং সেই সঙ্গে আমরা নন্দকুমারের যিনি বিধায়ক রয়েছেন সুকুমার দে, সেই সুকুমার দেকে আক্রমণ করেছেন এবং যে সমস্ত নথি রয়েছে অভিষেক গঙ্গোপাধ্যায়ের কাছে, তিনি যে দুর্নীতি করেছেন, তিনি যে পরিমাণ বিপুল সম্পত্তি করেছেন, সাবধান হয়ে যায়, না হলে উদ্ধার জন্য হবে। এবং সে সঙ্গে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের কোথায় বিজেপি কিন্তু আট করে চলেছে, বিজেপি পক্ষে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর যে ব্যানার্জি রয়েছেন, তিনিও কিন্তু অভিযোগ তুলছে যে দিব্যেন্দু অধিকারী সাংসদ ছিলেন, তৃণমূল সাংসদ ছিলেন এবং ঠিক ভোটের আগেই তিনি বিজেপিতে যোগদান করলেন এবং তিনি সাংসদ সেই সময় তিনি হলদিয়াতে এরকম কিছু করেনি। এবং এই সায়ন ব্যানার্জি আরো যে প্রশ্নটা তুলেছে যে ডক রয়েছে, ডকটি রয়েছে সম্পূর্ণ কেন্দ্র সরকারে, ডক কিন্তু এক প্রকার চলে যাচ্ছে। সেই কারণে তিনি রাগাতে যেমন তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করেছে, ঠিক সেরকম ভাবে বিজেপির যিনি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এক প্রকার করে বলেছেন যে হলদিয়ায় যে শিল্পাঞ্চল, সেই শিল্প ধ্বংস করবে তৃণমূল কংগ্রেস। এবং এই কথা বলেছেন যদি জয়লাভ করে এবং জয়লাভ করার পর হলদিয়া থেকে মেছাদা পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প যে সমস্ত রয়েছে, ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তোলা হবে এবং প্রচুর পরিমাণে কর্মসংস্থানও করা হবে, এমনটাই কিন্তু বলেছে বিজেপি প্রার্থী। অবশ্য দেবাংশু ভট্টাচার্য তিনি যেটা যে মূল ইস্যু যেটা করেছে ভোটের, তিনি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে সমস্ত উন্নয়নমূলক, যে সমস্ত জনকল্যাণমুখী যে সমস্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই সমস্ত দিকেই তিনি এর সঙ্গে তিনি বলেছেন যে কেন্দ্র সরকার যে সিএএ বিল চালু করেছে সেটা আওতা এবং মানুষকে ভাওতা দেওয়ার চেষ্টা করছে কি সরকার। এবং রান্নার গ্যাস, যেভাবে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি দিনের পর দিন হয়ে যাচ্ছে, সেখানে সাধারণ মানুষ জর্জরিত হচ্ছে এবং তারা বিজেপিকে ছুড়ে ফেলবে এবং মামাটি মানুষের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসকেই তারা জয়লাভ করাবে এবং তিনি জয়ের ব্যাপারেও কিন্তু আশাবাদী। জিনিস বলো সেটা হচ্ছে যে এটা তো প্রত্যেক রাজনৈতিক দল তাদের মতন করে মন্তব্য করছে, কিন্তু এই মুহূর্তে তমলুকের মানুষ, তুমি গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আছো, তমলুকের মানুষের মনোভাব কি, তমলুকের মানুষ কোন দিকে হাঁটছে, কি মনে হচ্ছে? দেখো বিধানসভার যদি ফলাফল হিসেবে বিধানসভার মধ্যে 3টি বিধানসভাতে জয়লাভ করেছে বিজেপি এবং 4টি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস। তবে সেক্ষেত্রে আরো একটা বিষয় জানিয়ে দেওয়া ভালো যে এই যে 7টি বিধানসভা কেন্দ্রে 3টি বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে, সেক্ষেত্রে কিন্তু জয়ের যে ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি নয়। এবং তৃণমূল কংগ্রেসের যে 4টি আসনে জয়লাভ করেছে সেখানেও কিন্তু ভোটের ব্যবধান খুব বেশি নেই। সেখানে বলা যেতেই পারে যে মানুষ কিন্তু রায়, সঠিক রায় দেবে এবং আমরা যেটা মানুষের সঙ্গে কথা বলছি, উচ্চারণের সঙ্গে থাকতে দুর্নীতি মুক্ত সরকার করতে। ধন্যবাদ তোমাকে রমেন, তোমার সঙ্গে আমরা যোগাযোগের মধ্যে থাকবো, আবার অন্য কোনো আলোচনার মধ্যে থাকবো। পণ্ডিত, আমরা তো শুনলাম তুমি এই মুহূর্তে মানে আমাদের যেটা মূল ছিল রাজনৈতিক নেতৃত্বরা তারা তাদের মতন করে বক্তব্য রাখবে, কিন্তু ব্যক্তিগত মানে ওই তমলুক এলাকার মানুষ এবং যেভাবে ও যেটা বললো যে মানে বিধানসভা হিসাব করে যদি দেখা যায় তাহলে কোনো 3টেতে বিজেপি জয়লাভ করেছিল এবং 4টেতে তৃণমূল ছিল এবং তাদের মার্জিন যারাই যেখান থেকেই জিতে থাকুক তাদের মার্জিন খুব একটা বেশি ছিল না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে তমলুক, কাঁথি এই যে এলাকা,
এই এলাকা তো অধিকারীদের একেবারেই গড় বলা যায়। সেই ক্ষেত্রে অধিকারীরা তাদের একটা প্রভাব তো নিশ্চয়ই সেখানে কাজ করবেই, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ, দেবাংশু তিনি তরুণ তুর্কি নেতা, অবশ্যই তার একেবারে ইয়ং ব্রিগেডের মধ্যে তিনি পড়েন, সুতরাং তার একটা আলাদা নিশ্চয়ই স্থান আছে। কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে যে সায়ন ব্যানার্জি, যিনি সিপিএমের একটা, তাকেও একেবারে তরুণ তুর্কি ব্রিগেড বলা যায়। একটা কথা মনে রাখতে হবে, তোমাকে আমি এর আগেও বারবার বলেছি যে বামেদের একটা খুব গুরুত্বপূর্ণ এলাকা ছিল এই তমলুক, কাঁথিও ছিল এবং হলদিয়া তো ছিলই। যেহেতু হলদিয়া মূলত শ্রমিক অধ্যুষিত এলাকা, তাই সেখানে কিন্তু বামেদের সংগঠন ছিল এবং এখনও তারা কিন্তু শ্রমিক অধ্যুষিত অঞ্চলে তাদের কিছুটা হলেও প্রভাব আছে। এবং একটা কথা মনে রাখবে বারবার যে যেহেতু এরা শহর ভিত্তিক ভোটার নয়, মূলত গ্রামীণ এলাকার সেখানে বেশিরভাগই, ফলে গ্রামের যে সমস্যা, মূলত গ্রামের সমস্যার মধ্যে মূলত কৃষকদের যে সমস্যা, এবং কৃষকদের মধ্যে একটা খুব বড় প্রভাব ছিল আগে বামেদের, সেই প্রভাবটা অবশ্যই এখন যথেষ্ট কমে এসেছে। ফলে কিন্তু কিছুটা প্রভাব তো সেখানে আছেই। এবং এখনও কিন্তু যারা বামপন্থী দল থেকে যারা প্রার্থী হয়েছেন, তারা কিন্তু দুটো জিনিসের ওপর খুব জোর দিচ্ছেন। সেটা হচ্ছে যে কৃষকদের মূলত যে সমস্যা, সেই কৃষক সমস্যার ওপরে মূলত উন্নয়ন, এবং যা কিছু উন্নয়ন হবে সেটা কৃষকদেরকে বাদ দিয়ে কিছু হবে না। কৃষকদের সমস্যা সমাধান একটা বড় তাদের দাবির মধ্যে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে যে বেকার ছেলে মেয়েদের, যারা বিশেষ করে গ্রাম্য এলাকাতে যে বিশাল যে গ্রামীণ যে বেকারিত্ব, এই গ্রামীণ বেকারিত্বকে একটা কর্মসংস্কৃতির মধ্যে আনতে এবং কাজ পাইয়ে দেওয়ার, কাজে সুযোগ সৃষ্টি করার কিন্তু তাদের একটা দাবি রয়েছে। ফলে সেখানে কিছুটা হলেও নিশ্চয়ই গ্রামের সেই মানুষ তারা প্রভাবিত হবেন। এবং যারা 34-35 বছর রাজত্ব করেছে, তাদের কিছুটা হলেও কিছু প্রভাব তো এখনো থেকেই যাচ্ছে। ফলে যেটা দাঁড়িয়েছে যে সেখানে যদি বামপন্থী প্রার্থী, এবং সায়ন ব্যানার্জি তিনি ইতিমধ্যেই যথেষ্ট খ্যাতি তার আছেই, একেবারে নতুন তিনি নন নামের দিক থেকে, ফলে তার নিজস্ব নাম আছে, নিজস্ব একটা কারিশমা আছে। ফলে কিন্তু সায়ন ব্যানার্জি যদি কিছু সংখ্যক ভোট যদি টেনে নেন, কিছু সংখ্যক বলতে আমার যেটা ধারণা এতদিনকার অভিজ্ঞতা অনুযায়ী, তিনি অন্তত 15-20% ভোট কিন্তু তিনি সেখানে কিন্তু তার বিজেপি বামেদের বাক্সে কিন্তু আসতে পারে, এটা আমার ধারণা। যেহেতু এখনো অনেক বদল হবে, অনেক আরো পরিবর্তন হবে, তবে আমি মূলত এটা আমার ধারণা। ফলে সেখানে কিন্তু কার কপালে যে শিকেটা ছিড়বে, সেই ভোট যখন যদি আজকে 15-20% ভোট যদি আজকে বামেরা যদি ছিনিয়ে নিতে পারে, তাহলে জয়ের মালাটা কার কপালে দুলবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না। তবে একটা কথা মনে রাখতে হবে যে জাস্টিস গাঙ্গুলিকে সেখানে প্রার্থী করা, এটা তো অবশ্যই একটা চমক তো ছিলই। দ্বিতীয়ত হচ্ছে যে জাস্টিস গাঙ্গুলির যে পরিচ্ছন্ন যে ছবিটা, সেই পরিচ্ছন্ন ভাবমূর্তিটাও কিন্তু অনেকটা অংশে কাজ করবে। কারণ তিনি আদালতে থাকাকালীনই তার একটা আলাদা প্রতিছবি তৈরি হয়েছিল। ফলে তার ভাবমূর্তি নিশ্চয়ই সাধারণ মানুষের কাছে একটা আকর্ষণীয় একটা ঘটনা নিশ্চয়ই হবে। ফলে আমার এটা ধারণা যে লড়াইটা সেখানে কিন্তু হয়তো মূলত পদ্ম বনাম ঘাসফুলের হবে, কিন্তু মাঝখান থেকে বামেরা কিন্তু সেখানে কম যে খুব গুরুত্ব পাবে সেটা কিন্তু নয়। এটা আমার একেবারেই ধারণা। বিশেষ করে হলদিয়া থেকে আরম্ভ করে বন্দর এলাকাতে যথেষ্ট ভালো সংগঠন
তারা কতটা আবার সেই সংগঠনকে সংগঠিত করতে পেরেছে সেটা এখনো পর্যন্ত জানি না, কিন্তু ভেতরে ভেতরে এটা ঘটনা যে বামেরা যথেষ্ট কাজ করেছে সেখানে, এবং তারা জমিটা ফিরে পাওয়ার যে চেষ্টা করেছে, কতটা লড়াইটা তারা লড়াইয়ের জায়গা থেকে করবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, একদমই। আমি আরেকটা জায়গাতে আসবো দাদা, সেটা হচ্ছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে ছিলেন, বীরভূমে মিটিংও করেছেন, তার সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন, এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনের যে রূপরেখা সেটা নিয়েও আলোচনা হয়েছেন। টার্গেট যেমন এখন যেভাবে কর্পোরেট সংস্থাগুলি তাদের কর্মীদের উপর একটা টার্গেট বেঁধে দেওয়া হয়, উনিও সেরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্গেট বেঁধে দিচ্ছেন। এই যে কালকে ওনার আজকে বীরভূম করেছেন এবং কালকে ঝাড়গ্রামের একটা করার কথা আছে, এই যে বীরভূম ঢোকা, অনুব্রতহীন বীরভূম কিছুটা অস্বস্তিতে ফেলবে না তৃণমূলকে? কি মনে হচ্ছে তোমার? প্রথমত হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতিতে এখনো পর্যন্ত কিন্তু কর্পোরেট যে ভাবনা, সেই ভাবনাটা কিন্তু যথেষ্টভাবে এখনো বিরাট কিছু গুরুত্ব পায় না। কারণ আমাদের দেশের সাধারণ মানুষ কর্পোরেট যে কর্পোরেট কনসেপ্টটা মূলত কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। কোনোভাবেই কিন্তু রাজনীতিটা কিন্তু ব্যবসা নয়। কিন্তু কেউ যদি রাজনীতিকে যদি একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে বাঁধতে চায়, তাহলে কিন্তু তার পক্ষে সেটা কিন্তু একেবারেই আমার মনে হয় যে খুবই বালখিল্য ভাবনা হবে। কারণ আমাদের দেশের যারা ভোটার, এখনো পর্যন্ত মনে রাখতে হবে যে গ্রামীণ অঞ্চলের যারা ভোটার, তারা সবথেকে বড় প্রশ্ন, তারা কি যথেষ্ট সচেতন ভোটার? তারা কি সত্যিকারের কি তারা নিজস্ব যে পছন্দ তার ভিত্তিতে কি তারা ভোটটা কি কাস্ট করতে পারে? এইটা নিয়ে কিন্তু একটা খুব বড় একটা প্রশ্ন দেখা দিয়েছে। যদিও ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকের ভোট প্রত্যেকের নিজস্ব পছন্দ অনুযায়ী প্রার্থীকে দেওয়ার কথা বলা আছে, কিন্তু আজকে স্বাধীনতা 70 বছর পরেও আজকে এই কথাটা মনে রাখতে হবে, 75 বছর পরেও যে কথাটা বারবার মনে রাখতে হবে যে এখনো কিন্তু বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের নির্বাচন নিয়ে এখনো কিন্তু স্বচ্ছতা যে হচ্ছে না, যে স্বচ্ছভাবে যে নির্বাচন হচ্ছে না, সেই অভিযোগ কিন্তু প্রত্যেকটা রাজ্যেই আছে, গোটা দেশ জুড়েই একদম। এবং মূলত আমাদের রাজ্যে বিশেষ করে, আমি কংগ্রেসের রাজত্বের কথা আমার অভিজ্ঞতায় কম, কিন্তু যেহেতু বামপন্থী রাজত্ব আমি দেখেছি, সেই বামপন্থী রাজত্ব থেকেই কিন্তু নির্বাচন নিয়ে যে আজকে যে বিভিন্ন ধরনের যে অভিযোগ যেটা ওঠে, বিশেষ করে রিগিং, বিশেষ করে ভোট লুট ইত্যাদির যে অভিযোগটা ওঠে, সেই বাম আমল থেকে। এবং বাম আমলে এমন হয়েছে যে বাম আমলে বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে বেশিরভাগ বুথে, সে গোটা রাজ্য জুড়ে, সেখানে কিন্তু বিরোধীদের কোনো বুথ কর্মী কিন্তু সেখানে পাওয়া যেত না, এবং বুথ এজেন্ট না পাওয়ার ফলে সেখানে কিন্তু ভোটটা খুবই একতরফাভাবে হতো। এবং এখনো যেটা আজকে এই রাজ্যে মনে রাখতে হবে যে ভারতবর্ষের মধ্যে এক সময়ে বিহার এবং উত্তরপ্রদেশ, তাদের কিন্তু ভোটের আগে যে একটা হিংসা, যে বিভিন্ন যে পরিসংখ্যান ছিল, সেটা খুব বড় উপরের দিকেই ছিল। কিন্তু সাম্প্রতিককালে আমাদের রাজ্যে ভোট হিংসার বলি সব থেকে বেশি। সেটা পুরসভার নির্বাচন হোক, সেটা পঞ্চায়েতের নির্বাচন হোক, সেটা বিধানসভার নির্বাচন হোক, যে কোনো নির্বাচন, এমনকি স্কুল কমিটির নির্বাচনে, কোঅপারেটিভের নির্বাচনে, সেখানেও কিন্তু একই চিত্র, সেটাও কিন্তু ছাড় নেই। এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে বাইরের থেকে যে পর্যবেক্ষকরা বা যারা বিশেষজ্ঞরা যারা ভোট দেখতে এখানে আসেন, তাদের কাছে আজকে প্রশ্ন যে বিভিন্ন দেশ থেকে যে সাংবাদিকরা আসেন, তাদের কাছেও কিন্তু এই বার্তাটা পৌঁছে গেছে যে এই রাজ্যে কিন্তু ভোট মানেই কিন্তু একটা অশান্তির ছবি কিন্তু চলে আসে। ফলে যে জিনিসটা মূলত দাঁড়িয়েছে যে
বীরভূমে কর্পোরেট স্টাইলে কতটা ভোট হবে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই কথাটা বারবার মনে আসছে যে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদা তিনি যে বীরভূমের এক সময়ে একেবারেই সরাসরি তিনি যে বেতাজ বাদশা ছিলেন এবং গোটা বীরভূমকে তিনি যেভাবে একটা সংগঠিত দলের জন্য যে সংগঠন তৈরি করেছিলেন, এই সংগঠনে কিন্তু বিরোধীদের সেখানে কোনোভাবে সেখানে নিজেদেরকে কোনোভাবে তারা মাথা গলাতে পারেনি। এবং এমনকি বিভিন্ন জায়গায় এটাও দেখা গেছে, এটাও অভিযোগ আছে যে অন্তত নির্বাচনের আগে বিরোধীরা সেখানে মিছিল করার পর্যন্ত সাহস পায়নি, এবং যখন দেখা গেছে যে এমন তার নিজস্ব দলে সেখানে যখন কোনো বিরোধিতা হয়েছে তাদেরকেও কিন্তু অনুব্রত রেয়াত করেননি। কিন্তু মূলত তিনি যেটা করেছেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে দলের জন্য করেছেন এবং দলকে ভালোবেসে করেছেন। একই সঙ্গে দলকে সংগঠিত করার জন্য তাকে যা যা কাজ করতে হয়েছে সেই কাজটা কিন্তু তিনি করেছেন। এবং একটা কথা মনে রাখতে হবে যে অনুব্রত মণ্ডলকে আজকে অনুব্রত মণ্ডলের যে অনুপস্থিতিতে সেখানে কিন্তু একটা কথা প্রচুর মানুষ কিন্তু বলছেন, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে প্রচুর মানুষকে কিন্তু তিনি রীতিমতো কিন্তু তাকে আর্থিক সাহায্য, মানসিক সাহায্য এবং তার অনুপস্থিতিতে তাদেরকে যেভাবে করেছেন, আজকে কিন্তু তারা সেটা স্মরণ করতে বহু মানুষকে, তার অসুস্থ মানুষকে তিনি টাকা দিয়ে এসছেন, অসুস্থ মানুষকে তিনি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। এটা কিন্তু অনেকে জানে না, কিন্তু তিনি করেছেন এবং যাদের জন্য করেছেন তারা আজকে নিশ্চয়ই সেই কৃতজ্ঞতাটা প্রকাশ করবে। আরেকটা কথা মনে রাখতে হবে যে আজকে অনুব্রত মণ্ডল চলে যাওয়ার পরেও, তিহারে যাওয়ার পরেও সেখানে দলের শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সেকেন্ড ইন কমান্ড এবং একই সঙ্গে আজকে সেখানকার যারা নেতা নেত্রী আছেন এবং যিনি প্রার্থী আছেন, শতাব্দী রায়ের কথা বাদ দিলেও সেখানকার যারা আজকে শীর্ষ নেতৃত্ব অর্থাৎ বিকাশ রায়চৌধুরী থেকে আরম্ভ করে তারাও কিন্তু প্রতিদিন কিন্তু অনুব্রতকে কিন্তু স্মরণ করছেন, বিশেষ করে এই ভোট আসার সময়। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে কিন্তু একটা কথা তোমাকে একটু এখানে ঢোকে, সেটা হচ্ছে যে 3 বারের সাংসদ শতাব্দী রায়, হ্যাঁ, তাকেও কিন্তু মানে 3 বারের সাংসদ হওয়ার পরেও এবারেও কিন্তু তাকে বিভিন্ন জায়গাতে, তাকে বিভিন্ন সময় মানে একটা মানুষের একটা মানে মানুষ তাদের কাছে যে পায়নি, আশা হতো সেই জায়গায় তাকে পড়তে হচ্ছে আর কি। একদমই তাকে বিভিন্ন জায়গাতে। এবং আমি তোমাকে যে কথাটা বলতে চাইছিলাম যে এই যেই ভোট আসে সেখানে উন্নয়নের প্রসঙ্গ আসে, এবং আজকে যদি কর্পোরেট ভাবে যদি কাজ হতো তাহলে অনেকগুলো ভারতবর্ষের রাজনীতিতে কর্পোরেট যে স্টাইল, এই কর্পোরেটের স্টাইলে এখানে রাজনীতিটা হওয়াটা খুব আমার মনে হয়েছে যে একেবারেই একটা অবাস্তব ধারণা। কারণ রাজনীতিটা আর কর্পোরেট যে সিস্টেম সেটা কখনোই এক নয় না। যদি হতো তাহলে আজকে বারবার কিন্তু অনুব্রতর নাম নিতে হতো না, তাহলে তো আজকে কর্পোরেট স্টাইলে গোটা বীরভূম আজকে শাসক দলের অধীনে চলে আসতো। এক নম্বর কথা। দ্বিতীয় কথা, একটা কথা মনে রাখতে হবে যে অনুব্রত মণ্ডল যে স্টাইলে উনি কাজটা করেছেন, যে স্টাইলে তিনি দলকে সংগঠিত করতে পেরেছেন, তার অনুপস্থিতিতে কিন্তু দ্বিতীয় কোনো নেতা কিন্তু সেখানে দেখা যায়নি যে আজকে সেই দলটাকে তারা সংগঠিত করতে পারবে। বিশেষ করে একটা কথা মনে রাখতে হবে যে কাজল শেখ, যে মূলত বীরভূমের রাজনীতিতে অনুব্রত বিরোধী বলেই তার পরিচয়, সেই কাজল শেখ তিনিও কিন্তু মাঝে মধ্যেই কিন্তু দলের বিভিন্ন মানে অনুব্রতর যারা অনুগামী তাদের সঙ্গে তার অনুগামীদের মাঝে মধ্যেই বাদ বিবাদ বিতণ্ডা লেগে থাকে এবং মাঝে মাঝেই তিনি বেসুরো গাইতে থাকেন। ঠিক এইভাবে কিন্তু একটা কথা মনে রাখবে, খুব এটা আমার মনে হয়েছে যে খুব প্রাসঙ্গিক, যে বামপন্থীরা যখনই বিপদে পড়তেন তখন জ্যোতি বসুর ছবির সামনে এসে তারা ভোটারদেরকে বা সাধারণ মানুষকে জ্যোতি বসুর
যে অবদান, জ্যোতি বসুর ছবি ইত্যাদি দেখাতেন। এবং আমরা দেখেছি যে 2011 সালের বিভিন্ন জায়গাতে তারা আবার ফের জ্যোতি বসুকে স্মরণ করছেন। জ্যোতি বসুর বিরাট বিরাট কাট আউট লাগিয়েছেন, কোথাও ছবি লাগিয়েছেন, লাগিয়ে তারা বৈতরণী পার হতে চেয়েছিলেন, কিন্তু বৈতরণী তারা পার হতে পারেননি। কিন্তু বীরভূমের মানুষ তারা যে অবশ্যই কেষ্টদার কাছে তারা অনেক 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 মানুষ তারা কেষ্টদার কাছে ঋণী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটা কথা মনে রাখতে হবে যে যদি শুধু ছবি কাজ করত তাহলে আজকে বামপন্থীরা ক্ষমতা থেকে কিন্তু আজকে চলে যেতে হতো না। ফলে কেষ্টদার অনুপস্থিতিতে বারবার কেষ্টদাকে স্মরণ করা এবং সেইটা স্মরণ করাতে একটা জিনিস কিন্তু এটা স্পষ্ট যে কেষ্টদা কত বড় নেতা সেটা আমরা জানি না, কিন্তু কেষ্টদা যে বীরভূমের রাজনীতিটা একটা অবশ্যম্ভাবী এবং অনস্বীকার্য মানুষ সেটা কিন্তু বারবার কিন্তু তৃণমূল নেতৃত্ব কিন্তু সেটা কিন্তু তারা বারবার সেটা কিন্তু প্রমাণ করছেন। এবং এটাও প্রমাণ করছেন যে বীরভূমে কিন্তু তারা দ্বিতীয় কেষ্টদা তৈরি করতে পারেননি, ফলে আজকে বারবার কিন্তু সেই কেষ্টদার নামটা তাকে নিতে হচ্ছে। আমাদের নজর থাকবে বীরভূমের দিকে, আমাদের নজর থাকবে লোকসভার 42টি আসনের দিকে। আজকের মতন সময় আমাদের কাছে একদম নেই। আবার আগামীকাল এই বিষয়ে আরো অন্যান্য জেলার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আমাদের প্রতিনিধিদের সঙ্গে এবং আমাদের অতিথির সঙ্গেও বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে মানে লোকসভার বিভিন্ন তাপ উত্তাপ কোন দিকে যাচ্ছে, ভোটারদের মত কোন দিকে যাচ্ছে, সেই সব নিয়েও আলোচনা করব। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।